হ্যালো স্টুডেন্ট, দেখো চলে এসেছি নতুন ক্লাসে। আজকে এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের বড় প্রশ্নের ক্লাস দেবো। তোমরা চাইছিলা বড় প্রশ্নের ক্লাস, দেখো আমি নিয়ে এসেছি বড় প্রশ্নের ক্লাস। এবিটি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার যেটা আমি দেখাবো তোমাদের 240, 241 আর 242, এই 3 পেজের যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্ন দেখাবো আমরা। তো 5-এর দাগ থেকে শুরু হবে, 5-এর দাগ থেকে আমাদের বড় প্রশ্ন শুরু আছে। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। দেখো 5-এর প্রশ্নগুলো নিয়েছি আমরা, তো 5-এর প্রশ্নটা প্রথমে করাবো আমরা। তো বড় প্রশ্নের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো, এবং যারা নতুন আছে এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমরা 5-এর দাগেরটা করাবো, 5-এর 1-এরটা করাবো। প্রথমে আমরা নিয়েছি 5-এর 1। আমরা 5-এর 1-এর প্রশ্নটা বলছে, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বে বছরের তুলনায় একটি নির্দিষ্ট শতকরা হারে হ্রাস পায়। আচ্ছা, এটা বলে দেয়নি আমাদের কত হারে হ্রাস পায়, সেটাই আমাদের বের করতে হবে। ফলে 3 বছর পূর্বে যেখানে পথ দুর্ঘটনা ছিল, 3 বছর পূর্বে মানে আগে ছিল পথ দুর্ঘটনা, দেখো কত, মানে 4000টি পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি। বর্তমান বছরে তা হ্রাস পেয়ে কত হয়েছে, 2916টি হয়ে গেছে পথ দুর্ঘটনা। বলছে পথ দুর্ঘটনা হ্রাসের বার্ষিক শতকরা হার কত। আচ্ছা, আমাদের বার্ষিক শতকরা হারটা চেয়েছে আমাদের, মানে আর এর মানটা এখানে বের করতে বলেছে। দেখো, তা আমরা সেই বার্ষিক শতকরা যে হারটা যে হ্রাস পেয়েছে সেটা আমরা R% ধরে নেব। এটা আমাদের অ্যান্সার বের হবে আমাদের আর এর মানটা। আগে যে আমাদের পথ দুর্ঘটনা হচ্ছিলো কত, আগে হচ্ছিল আমাদের 3 বছর আগে 4000, ঠিক আছে, এটা হচ্ছিল আগে। আর বর্তমানে কতগুলো হচ্ছে, বর্তমানে সংখ্যাটা দিয়েছে 2916টি, 2916টি, ঠিক আছে, এতটুকু হচ্ছে বর্তমান। এবার দেখো 3 বছর আগে, তো 3 বছর আগে এতগুলো আমাদের দুর্ঘটনা হচ্ছিল, আর 3 বছর পর এখন বর্তমানে হচ্ছে দুর্ঘটনা এতগুলো। তাহলে আমরা 3 বছর পর কতগুলো দুর্ঘটনা হচ্ছে সেটা আমরা বের করব। তা 3 বছর পর দুর্ঘটনার সব, দেখো 3 বছর পর কত হবে, মানে আগে ছিল এটা, তাহলে আমাদের এটা হবে, এটা থেকে শুরু হবে আমাদের 4000, এটা হচ্ছে আমাদের পি। আর 1 মাইনাস হবে, যেহেতু হ্রাস পাচ্ছি সংখ্যাগুলো, R/100। এখানে হ্রাস পাওয়ার যে আমাদের সুদের ইটা যাকে বলে আমাদের হ্রাসপ্রাপ্ত যে বার্ষিক হারটা, সেটা হচ্ছে আমাদের আর ধরেছি আমরা। আর 3 বছর, ঠিক আছে, আগে ছিল, তাহলে 3 বছর পর হবে আমাদের এটা। আর 3 বছর পর আমাদের সংখ্যাটা কিন্তু বলে দিয়েছে, তাহলে এটার মানে হচ্ছে আমাদের এটা 2916। এই দুটো কিন্তু আমাদের সমান হবে। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, 1 মাইনাস R/100 2R3। আর এদিকে দেখো 2916 আর 4000টা আমরা নিচে নিয়ে আসবো। আমরা 4 দিয়ে কাটাকাটি করবো, এটা আমরা পেয়ে যাবো 1000। এখানে 4 দিয়ে কাটাকাটি করলে তোমরা বাস 4 7 28, আর এদিকে হয়ে যাবে আমাদের 1, 4 2 8, আর এখানে হয়ে যাবে আমাদের দেখো 36, 4 9 36, 729 পাবো। আচ্ছা, তাহলে আমাদের থাকলো উপরে 729 আর নিচে থাকলো কত, 1000। একে আমরা 9/10 করে হোল কিউব করতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখো, পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে আমরা মূল সংখ্যা সমান করে দেবো, এখানে করে দেখাই। তাহলে আমাদের 1 মাইনাস R/100 সমান করতে হবে 9/10, ঠিক আছে। এখান থেকে আর এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা R/100 সমান 1 মাইনাস 9/10। এটা তোমরা দেখবা, এটা তোমরা 1/10 পাবা, একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখান থেকে তোমরা আর এর মানটা দেখতে পাচ্ছ 10%। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমাদের বলেছিল বার্ষিক কত হারে দুর্ঘটনা কমবে, কত হারে আমাদের হবে, এটা 10% হারে আমাদের পথ দুর্ঘটনা কমতে থাকবে। তাহলে অ্যান্সার আমাদের 10%। এবার দেখো 5-এর 2 নম্বর প্রশ্নটা। তো 5-এর 2 নম্বর প্রশ্নটা দেখো পড়ছি আমি। মাসুদ, নিবেদিতা ও কবির যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 9000 টাকা মূলধন দিয়ে একত্রে ব্যবসা শুরু করে 4 মাস পরে মাসুদ আরও কিছু টাকা লগ্নি করে। বছরের শেষে মোট 3000 টাকা লাভ হলো, এবং কবিরের, ঠিক আছে, এখানে কবির আছে, কবিরের 1080 টাকা লভ্যাংশ পেল। 4 মাস পর মাসুদ কত টাকা লগ্নি করেছিল। আমরা ধরে নেব যে 4 মাস পর মাসুদ X টাকা লগ্নি করেছিল। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি 4 মাস পর মাসুদ X টাকা লগ্নি করেছিল, মানে X টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, লগ্নি করেছিল মানে ব্যবসায় নিয়োজিত করেছে X টাকা, এটা ধরে নিলাম আমরা। মূলধনের অনুপাতটা বের করব প্রত্যেকের, ঠিক আছে। তাহলে আমরা একই সময়ে
একই সময়ে কে কে আছে এখানে? প্রথমে আছে মাসুদ, তারপরে আছে আমাদের নিবেদিতা, মাসুদ, নিবেদিতা ও কবির। ঠিক আছে, কবির, এদের মূলধনের অনুপাত, দেখো একই সময়ের ক্ষেত্রে তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করছি। দেখো এখানে আমাদের শুধু মাসুদের এটা চেঞ্জ হবে, বাকিগুলো সব ঠিক আছে। মাসুদ 4 মাস পর টাকা দিয়েছিল, তাই তো, এক্স টাকা দিয়েছিল মাসুদ। তাহলে এখানে দেখো ওর যে টাকাটা আছে 6,000 টাকাটা, মাসুদের 6,000 টাকাটা 4 মাস কিন্তু খেটেছে। তাহলে মাসুদের 6,000 টাকাটা 4 মাস খেটেছে। তারপর দেখো এক্স টাকাটা ও কত মাস খাটবে? 1 বছরের মধ্যে 4 মাস তো খেটে নিল, তাহলে 8 মাস বাকি থাকলো। তাহলে এই যে এক্স টাকাটা ওর 8 মাস খাটবে। ঠিক আছে, এটা হলো আমাদের এটা হলো আমাদের মাসুদের মূলধন একই সময়ের ক্ষেত্রে আমরা বের করব। আচ্ছা, তারপর দেখো এবার নিবেদিতার মূলধনটা ছিল কত? 8,000 টাকা। তাহলে তার তো 12 মাস খাটছে, তাই না? তাহলে এটা হবে তার মূলধন। আর কবিরের দেখো ছিল ওর 9,000 টাকা। 9,000 টাকা কত মাস খাটবে? এরও 12 মাস খাটছে। ঠিক আছে, শুধু মাসুদের একটা চেঞ্জ হলো। তাহলে এই হলো তাদের মূলধনের অনুপাতটা। আচ্ছা, এখানে যদি আমরা গুণগুলো করে নিই, তাহলে গুণগুলো করে কত পাবো? দেখো এখানে 4 6 24, 3টা 0, আর এদিকে আমরা 8x পেয়ে যাবো। H2 কত পাবো? 12 96, 3টা 0, H2, আর 12 9 108, 3টা 0। এই হলো তাদের মূলধনের অনুপাতটা। এবার এখানে দেখো, এখানে কার লভ্যাংশ বলে দিয়েছে? কবিরের। তো কবিরের লভ্যাংশ যখন বলে দিয়েছে, তো আমরা এখান থেকে কবিরের লভ্যাংশ বের করবো। কবির কোথায় আছে? শেষে আছে, এটা হচ্ছে কবির। তাহলে এখানে আমরা লিখব কবিরের লাভ, লাভটা দেখো কবিরের লাভ ছিল এই যে এখানে মূলধনটা আছে কবিরের এটা। তাহলে আমরা 108, 3টা 0, আর নিচে আনুপাতিক যোগ। দেখো আনুপাতিক সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, 228, 3টা 0, এটা আবার যোগ করি। আর এদিকে 8x ছিল, এখানে আমরা 8x থেকে যাবে। ঠিক আছে, তো আনুপাতিক যোগফলটা কিন্তু এটা হবে। আর কত দিয়ে গুণ হবে? লাভ, আমাদের বছরের শেষে এটা লাভ হয়েছিল 3,000, তার লাভটা দিয়ে গুণ হয়, যেটা নিয়ম আমাদের। আর এর যে আমাদের দেখো কবিরের লাভটা আবার বলে দিয়েছে কত? কবিরের লাভটা বলে দিয়েছে 1,080 টাকা। 1,080 টাকা কবির আবার লাভ হয়েছিল। তাহলে এটাও কবিরের লাভ, আর এখানেও কবিরের লাভটা প্রশ্নে বলে দিয়েছে, আমরা সমান করে দিলাম দুটোকে। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করে নিলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে, তাই না? তখন আমরা বলতে পারবো 4 মাস পর মাসুদ কত টাকা দিয়েছিল, এক্সের মানটা আমাদের অ্যান্সার হবে। চলো আমরা এক্সের মানটা বের করি। এখানে দেখো 108 মিলে যাচ্ছে, তাহলে আমরা 108 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে 1, 3টা 0, আর এখানে 108 দিয়ে কাটাকাটি করবো 1, 1টা 0, এর একটা 0, এর একটা 0 কেটে দিলাম। এবার ওদিকে বর্জগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ওদিকে বর্জগুণ হয়ে, বা আমরা এদিকে রাখলাম 2, 8, 0, 0, 0, 8x, আর এদিকে কারবারটা আমরা ওইদিকে নিয়ে চলে যাবো। তাই এখানে দেখো, এখানে 3 কে 3, 3টা 0, আরও 2টা 0, তাহলে এখানে আমাদের 3, 5টা 0 আছে। তাহলে আমাদের দেখো এটা বড়, এটা ছোট সংখ্যা আছে, তাহলে এই দুটো বিয়োগ হবে। তাহলে 8x সমান এই দুটো সংখ্যা বিয়োগ করে 72, 3টা 0। ঠিক আছে, মানে 72,000 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করে আমরা কত পেয়ে গেলাম? এটা আমাদের 3 আছে এটা। ঠিক আছে, তাহলে এই দুজনকে বিয়োগ করে আমরা পেয়ে যাবো 72,000 টাকা। এবার আমরা এখান থেকে কত? 8 দিয়ে কাটাকাটি করবো। তাহলে 8 দিয়ে যদি আমরা কেটে দিই, তাহলে 8 9 72, তাহলে এখানে দেখো 3টা 0, তাহলে এখানে আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম? 9,000 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে 4 মাস পর, ঠিক আছে, 4 মাস পরে মাসুদ কত টাকা লগ্নি করেছিল? 9,000 টাকা লগ্নি করেছিল। তাহলে আমরা এখানে অতএব অ্যান্সার লিখতে পারবা 4 মাস পর মাসুদ 9,000 টাকা লগ্নি করেছিল। লগ্নি মানে ব্যবসায় নিয়োজিত করেছিল, টাকা করেছিল। তাহলে এই হচ্ছিল আমাদের অ্যান্সারটা। এবার 6-এর প্রশ্নগুলো আসলাম। 6-এর 1-একটা নিয়েছি। দেখো 6-এর 1-একটা আমাদের সমাধান আছে, আমরা এখানে সমাধান করে এক্সের মানটা বের করে দেখাবো। দেখো সমাধানটা আমরা কীভাবে করছি। আমরা এই যে +2 আছে, আমাদের সমাধানে দেখো a/b - x + b/a - x + 2 = 0। এখান থেকে এক্সের মান বের করবো। তো এই +2 আছে, +2 আমরা প্রথমটাকে 1 যোগ করবো, আর এর সঙ্গে আমরা 1 যোগ করবো।
তাহলে আমরা এ বাই বি মাইনাস এক্স এর সঙ্গে আমরা 1 দিয়ে দিলাম, প্লাস বি বাই এ মাইনাস এক্স একে আমরা 1 দিয়ে দিলাম। তাহলে 2কে ভেঙে 1 যোগ 1 করে দিলাম, এদিকে 0। এখন আমরা এর সঙ্গে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো আর এর সঙ্গে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। তাহলে লসাগু আমাদের বি মাইনাস এক্স, এটা এ, আর এটা 1 দিয়ে যদি গুণ করি আমরা, এটা প্লাস হবে, 1 দিয়ে গুণ করে আমরা পাবো বি মাইনাস এক্স প্লাস। ঠিক আছে, এটা আমরা করলাম। এবার এখানে করছি, এখানে লসাগুটা এ মাইনাস এক্স, এখানে বি নামবে, আর এটা যদি 1 দিয়ে গুণ করি এটা হবে আমাদের এ মাইনাস এক্স 0। আচ্ছা, এখানে দেখো উপরে আমাদের এ প্লাস বি মাইনাস এক্স, এখানেও আমাদের এ প্লাস বি মাইনাস এক্স দুটো কিন্তু উপরে সমান আছে। তাহলে আমরা এ প্লাস বি মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তারপরে থাকলো কি বি মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস এক্স ইকুয়াল 0। এবার হয় অথবা দিয়ে আমরা করবো এখন, হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি, একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার অথবা দিয়ে করবো, অথবা 1 বাই বি মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস এক্স, এটা সমান 0। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, বি মাইনাস এক্স আর এ মাইনাস এক্স লসাগু, তাহলে এটা মিলে গেল আমাদের উপরে এ মাইনাস এক্স প্লাস, এবার এটা মিললে পরে এখানে বি মাইনাস এক্স, এদিকে 0। আচ্ছা, আমি এদিকে এখানে করে দেখাচ্ছি। এবার যদি বর্গগুণ করে এই পার্টটা তো আমাদের 0 হয়ে যাবে, তাহলে উপরে পার্টটা থাকবে। তো উপরে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি আর মাইনাস মাইনাস যোগ করে মাইনাস 2x হয়ে যাবে, ডান দিকে 0, এর সঙ্গে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা 2x সমান সমান কত পাচ্ছি, এ প্লাস বি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্সের মানটা তোমরা এ প্লাস বি বাই 2 দেখতে পাচ্ছ। তাহলে এক্সের মান আমরা দুটো পেয়ে গেলাম, এক্সের মান একটা পেলাম এ প্লাস বি পেলাম, আর একটা পেলাম এ প্লাস বি বাই 2। এটাই আমাদের নির্ণয় সমাধান। দেখো 6-এর 2 নম্বর প্রশ্নটা এবার করাবো আমরা। তো 6-এর 2 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, দেখো কী বলছি। একটি আয়তক্ষেত্রাকার জমির অর্ধপরিসীমা 90 মিটার এবং দৈর্ঘ্যের 1 ও প্রস্থের 1 গুণফলের সংখ্যমানটা 2 বলে দিয়েছে। তো জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দেখো একটা আয়তক্ষেত্রাকার জমি আছে আমাদের, এই যে আমাদের একটা আয়তক্ষেত্রাকার জমি। তো দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে, আমরা জমিটার দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই ধরে নেব। তার প্রথমে আমরা লিখে নেব ধরি দৈর্ঘ্যটা আমরা এক্স নিলাম আর প্রস্থ আমরা ওয়াই নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে অর্ধপরিসীমা বলে দিয়েছে কত, অর্ধপরিসীমা বলেছে 90। অর্ধপরিসীমা কাকে বলে, দেখো পরিসীমা সূত্র হচ্ছে 2 × x + y, এটা হচ্ছে পরিসীমা। তা অর্ধপরিসীমা মানে 2 দিয়ে কেটে দেবো। তাহলে অর্ধপরিসীমা হচ্ছে আমাদের x + y, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে যেটা শর্ত বলেছে x + y যে অর্ধপরিসীমা, এটা সমান আমাদের 90 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই। ঠিক আছে, বা ওয়াইয়ের মানটা হবে 90 - x, এখানে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার পরের শর্তটা দেখো কী বলছে, পরে দ্বিতীয় যে শর্তটা এখানে বলেছে যে দৈর্ঘ্যের 1 ও প্রস্থের 1 গুণফলের সংখ্যমান 2 বলে দিয়েছে। দেখো দৈর্ঘ্যের 1, তাহলে দৈর্ঘ্যের এবং এটা শর্তটা এবং 2 নম্বর শর্ত, এবং দৈর্ঘ্যের 1 এর সঙ্গে গুণ করতে বলেছে প্রস্থের 1, তাই না। 1 বলতে 1/10 দিয়ে গুণ, আর 1 বলতে 1/100 দিয়ে গুণ। এদের গুণফলটা কত বলেছে, আমাদের 2 বলে দিয়েছে। এটা আমাদের 2 নম্বর শর্ত। তাহলে এখানে দেখো আমরা কি করব, দেখো উপরে তো আমাদের xy আর নিচে আমরা দেখতে পাচ্ছি 1000 আর ডান দিকে 2 আছে। তাহলে দেখো এখানে আমাদের xy আর এদিকে আমাদের কত হয়ে যাবে, 2000 হয়ে যাবে। আর আমাদের ওয়াইয়ের মানটা বের করে রেখেছি, তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 90 - x, এদিকে কত আছে 2000। তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ আসবে। দেখো দ্বিঘাত সমীকরণ বলে দিই কত হবে, আমাদের হবে x², মাইনাস দিয়ে গুণ করে আমরা করছি x², আর এটা হবে -90x, এটা মাইনাস এদিকে এসে আমাদের প্লাস হয়ে যাবে। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কী করবো, সিদ্ধ আচার্যের সূত্র লাগিয়ে দেবো। আমি সূত্রটা এখানে প্রয়োগ করি, এই জায়গায়। দেখো এখান থেকে আমরা এক্সের মানটা সিদ্ধ আচার্যের সূত্র লাগালে x = -b, মানে এটা 90 হয়ে যাবে, প্লাস মাইনাস √b²। b² বলতে 90 90-কে যদি স্কোয়ার করো তোমরা দেখবা এটা পেয়ে যাবা 81, 2 0 -4ac। 4ac দেখো এখানে যে ac হচ্ছে আমাদের 2000, তাহলে 4 দিয়ে গুণ হবে এটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 8000।
আর নিচে হয় 2a, এ বলতে তো 1, তাহলে এখান থেকে দেখো আমরা এক্সের মান পাবো। দেখো এক্সের মানটা আমরা ধনাত্মক নিব, কারণ মাইনাস নিলেও তো মানটা নেগেটিভ চলে আসবে, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে এখানে আমরা প্লাসের মানটা নিচ্ছি। তাহলে এখানে দেখো রুট ওভার মধ্যে আমাদের দেখো বিয়োগ করে 100 পাবো, আর নিচে তো আমাদের 2 আছে, তাহলে এখানে লিখব কি ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে আমরা মাইনাসটা আমরা ছেড়ে দিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের এটা 90 আর এটা আমাদের 10 হয়ে যাবে, নিচে 2, তাহলে আমরা কত পাবো, এটা পেয়ে যাবো দেখো 100/2 সমান পেয়ে যাবো 50। দেখো আমরা পেয়ে গেছি, দেখো দৈর্ঘ্যটা আমরা 50 পেয়ে গেছি। আচ্ছা এখানে দেখো আমরা ঋণাত্মক মানটা কেন নিলাম না, ঋণাত্মক মান যদি আমরা নিতাম তাহলে কিন্তু এটা কত আসতো, এটা আমাদের 40 চলে আসতো, আর 40 এক্সট্রা যদি 40 হতো তাহলে ওয়াইটা 50 হয়ে যেত এখানে, ঠিক আছে। কারণ আমাদের কি জানি দৈর্ঘ্য তো বড় হয়, তাই না, যেহেতু দৈর্ঘ্য বড় তার জন্য আমরা কিন্তু এখানে ধনাত্মক মানটা নেব, তোমাদের বলে দিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য বড় হয় বলে ধনাত্মক মান নিয়ে কাজ করলাম। আচ্ছা এক্সের মান তো আমরা পেয়ে গেলাম, এক্স সমান কত পেলাম 50। এবার ওয়াইয়ের মানটা 1 থেকে আমরা বসিয়ে দেবো 1 নঙে, তাহলে এখানে যদি মানটা বসাই দেখো, তাহলে এখানে 90 মাইনাস এক্সের জায়গায় আমরা 50 বসিয়ে দেবো, তাহলে এখান থেকে দেখো ওয়াইয়ের মানটা কত 40 পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছিল, তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, তাহলে এখানে আমি লিখে দিই দৈর্ঘ্য আমরা পেলাম 50, আর প্রস্থ কত পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম 40। এটা আমাদের অ্যান্সার, দড়িটা কেটে দিলাম, ঠিক আছে। তোমরা একটু ভালো করে অ্যান্সারটা লিখে নিবা। এবার দেখো 7-এর 1-এর অঙ্কটা নিয়েছি, দেখো 7-এর 1-এর অঙ্কটা এক্স সমান একটা মান দেওয়া আছে, আর আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে এটা সমান এটা হবে। তো দেখো এক্সের মানটা এখানে বাম পক্ষে বসিয়ে যা হবে ডান পক্ষে বসিয়ে তাই হবে। তাহলে আমরা এক্সের মানটা প্রথমে একটু সরল করে নিই, তারপর দেখো এটাকে হর কন্ডিশন যদি করি আমরা, তাহলে এটা পাবো 2 মাইনাস √3 আর 2 প্লাস √3, তাই না, বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করব, তাহলে উপরে আমরা দিব 2 প্লাস √3। এখানে দেখো আমরা এক্সের মানটা কত পাবো, এটা তো আমাদের 1 হয়ে যাবে, a স্কোয়ার মানে b স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, তাহলে 4 মাইনাস 3 মানে 1, তাহলে আমাদের হয়ে যাবে শুধু উপরে 2 প্লাস √3, এটা পেয়ে যাবো সরল করে। আচ্ছা এবার আমরা বাম পক্ষ নিয়ে নেব, বাম পক্ষ কত আছে 1/x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3। এবার এক্সের জায়গায় এক্সের মানটা আমরা বসিয়ে দেবো, এক্সের মান কত পেয়েছি 2 প্লাস √3 মাইনাস 2, এখানে এক্সের মান বসাবো, এখানে এক্সের মান 2 প্লাস √3 মাইনাস √3, এখানে 2 কেটে যাচ্ছে, আর এখানে দেখো √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকলো 1/√3, আর এদিকে 1/2। এবার যদি আমরা একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করে দিই, তাহলে লসাগু হবে 2√3, আর এখানে তোমরা পেয়ে যাবা, এখানে 2 পাবা, ঠিক আছে, আর এদিকে √3 পেয়ে যাবা, তাহলে এটা আমাদের সরল করে আসলো। আচ্ছা এবার আমরা চলে যাবো ডান পক্ষটা, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড নেব, কত আছে x/2 প্লাস √3, সরি 2√3 আছে আমাদের এখানে, তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা 2 প্লাস √3, আর নিচে আছে 2√3। দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেছে, তাহলে আমরা প্রমাণটা দেখাতে পারলাম, আমরা লিখে দেবো LHS সমান RHS প্রুভড। তাহলে এভাবে আমরা প্রমাণটা করে নিব। এবার দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো 7-এর 2 অঙ্কটা আমি পড়ছি। 7-এর 2 অঙ্কটা বলছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান হবে, ভেদ তথ্য প্রয়োগ করে নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটা ক্লাস 8-এর ত্রৈরাশিক পদ্ধতি নিয়ম অঙ্কটা ছিল, সেই অঙ্কটাকে ক্লাস 8-এর অঙ্কটাকে এখানে ক্লাস 10-এ ভেদের নিয়মে করতে বলছে। তাহলে দেখো আমরা কীভাবে করব, আমাদের এখানে কে আছে, কৃষক সংখ্যা আছে, জমির পরিমাণ আছে, আর দিন সংখ্যা আছে। তা আমি এদেরকে ধরে নিচ্ছি, কৃষক সংখ্যাকে আমরা ধরি কৃষক সংখ্যাকে আমরা নিলাম। জমির পরিমাণকে আমরা বি ধরে নিলাম। আর এখানে দিন সংখ্যা আছে, দিন সংখ্যাকে আমরা এই ধরে নিলাম, সরি এই তো ধরেছি, তাহলে দিন সংখ্যাকে আমরা কী ধরবো, আমরা সি ধরে নিলাম। ওকে আচ্ছা এখানে দেখো প্রথমে আমাদের এর মানটা দেওয়া আছে কত, এ দেওয়া আছে আমাদের 25 জন, কৃষক সংখ্যা 25 জন আছে। আর বি আমাদের কত দেওয়া আছে, বি দেওয়া আছে 2400 বিঘা জমির পরিমাণটা আছে 2400 বিঘা। আর আমাদের দেওয়া আছে
সি আমাদের কত দেওয়া আছে, কত দিন সংখ্যা বলেছিল 36 দিনে, তাহলে আমাদের সিটা আছে 36। 25 জন কৃষক 24 বিঘা জমি চাষ করতে পারে কত দিনে, 36 দিনে। দেখো আমরা এখানে আমাদের কার মানটা বের করতে বলেছে, আমাদের এর মানটা বের করতে বলেছে, তাই না? কৃষক সংখ্যা আমাদের বের করব, তারপরে কৃষক সংখ্যা পেয়ে গেলেই আমরা সে ট্রাক্টরের এটা পেয়ে যাবো যে একটা ট্রাক্টর কতজন কৃষকের সঙ্গে সমান আছে। তাহলে কৃষক সংখ্যাটা আগে বের করবো আমরা এখানে। তাহলে এখানে দেখো একবার এর সঙ্গে বি এর সম্পর্ক দেখাবো, আর একবার এর সঙ্গে সি এর সম্পর্ক দেখাবো। তা আমরা যদি এ বিকে যদি নিয়ে দেখো, তাহলে এখানে দেখো 25 জন কৃষক জমি চাষ করবে। দেখো জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কৃষক কিন্তু বাড়াতে হবে, বেশি জমি বেশি জন কৃষক লাগবে। তাহলে এর সঙ্গে বি এর সম্পর্ক কী আছে, আমাদের সরল ভেদ আছে। তাহলে এখানে দেখো এ বাড়লে, এ যদি বাড়ে, এ বাড়লে বি বাড়বে, বি বাড়বে, ঠিক আছে? তাহলে এ ও বি এর মধ্যে কি ব্যস্তভেদ আছে, তাহলে ব্যস্তভেদ সম্পর্ক, সরি এ বাড়লে বি বাড়বে, তাহলে এ ও বি এর মধ্যে কী সম্পর্ক আছে, সরলভেদ সম্পর্ক আছে। এ বাড়লে বি বাড়ছে, সরলভেদ। তাহলে আমরা লিখতে পারবো এ ভেরিয়াস বি, ঠিক আছে? এ ভেরিয়াস বি লিখতে পারলাম। এবার দেখো এবার এখানে বলছি আমি এবার এর সঙ্গে সি এর সম্পর্ক। এবার 25 জন কৃষক কোনো একটা জমির পরিমাণ, ঠিক আছে, ধরো এই জমিটাই চাষ করছে, কতদিন লাগছে, 36 দিন লাগছে। তাহলে এবার যদি আমাদের কৃষক সংখ্যা যদি বাড়ায়, তাই না, বেশি জন কৃষক, তাহলে তাড়াতাড়ি সেই জমি চাষ করে নেবে আমাদের, তখন দিন সংখ্যা কম লাগবে। কৃষক সংখ্যা বাড়লে আমাদের দিন সংখ্যা কমবে। সবসময় দেখবা কৃষক সংখ্যা মানে লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক থাকে, ব্যস্তভেদে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বাড়লে সি কমবে, সি কমবে। তাহলে এখানে আমরা এ ভেরিয়াস সি পেয়ে যাব, ঠিক আছে? এ ভেরিয়াস 1/c পাবো, কারণ এ আর সি এর মধ্যে ব্যস্তভেদ আছে। ব্যস্তভেদ আমাদের দেখো এ ভেরিয়াস 1/c হবে, আর সরলভেদ যদি থাকে এ ভেরিয়াস বি, এটা তোমরা মনে রাখবা। এবার আমরা এই যে দুজনকে নিয়ে এটাকে 1 নাম দিলাম, আর এটাকে আমরা 2 নাম দিলাম। তাহলে 1 ও 2 থেকে আমরা বলতে পারবো যৌগিক ভেদ অনুযায়ী, 1 ও 2 থেকে যৌগিক ভেদ উপপাদ্য থেকে পাই, ঠিক আছে? যৌগিক ভেদ উপপাদ্য থেকে কী পাবো, দেখো আমাদের এ সমান আছে, দেখো নিয়মটা, তাহলে এ বসিয়ে দিবা ভেরিয়াস, আর এদিকে দেখো বি আর 1/c দুজন আলাদা আছে, এদেরকে গুণ করে নিবা। তাহলে বি আর 1/c যদি গুণ করো তাহলে b/c পেয়ে যাবা। তা এভাবে হয়ে যাবে আমাদের যৌগিক ভেদ। দুটো ভেদকে যদি আমরা যৌগিক ভেদ করি তো এভাবে পাবো, ঠিক আছে? একটা পার্ট আমাদের সমান আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, আমরা এখন ভেদ উঠাবো। তাহলে এখান থেকে যদি ভেদ উঠাই তাহলে আমাদের আসবে কে ইন্টু b/c। এবার এ বি সি তিনজনের মান জানা আছে, তার মানগুলো এখানে বসিয়ে দেবো। এর মান কত, 25, একে আমরা 1 নং নাম দিয়ে দিই, না এটাকে 2 নং, 1 2 দেওয়া হয়ে গেছে, এটাকে আমরা 3 নং নাম দিলাম। কে ইন্টু বি কত আমাদের 2400, আর সি আমাদের দেখো 36। এখানে একটু কাটাকাটি করি আমরা, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো আমরা 12 3 36, 12 দিয়ে 24, আর 100টা আমরা সাইডে লিখে দিলাম, ঠিক আছে? এটা পাবো। আর এখানে যদি 25 4 এখানে 25 একে 25, 25 4 100, এভাবে কাটাকাটি করলাম। তাহলে আমাদের কে এর মানটা কত দাঁড়ালো, তাহলে আমরা কে এর মানটা দেখতে পাচ্ছি 3/4 দিয়ে 8, ঠিক আছে? 3/8 পেয়ে গেলাম। তাহলে আমরা 3 নঙে যদি বসিয়ে দিই মানটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 3 থেকে আমাদের সমীকরণটা কী দাঁড়াবে, এ সমান কে এর মানটা কত 3/8 ইন্টু b/c। তাহলে এটা আমরা দিয়ে দিলাম 4 নং নাম দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এবার আমাদের পরের ধাপে আমাদের বলে দিয়েছে, কি বলে দিয়েছে, অর্ধেক জমি। তাহলে অর্ধেক জমি বলতে বি এর মানটা কত হবে, ঠিক আছে? এই যে জমির পরিমাণটা, অর্ধেক জমি 2400 বিঘা জমি ছিল, অর্ধেক জমি বলতে 1200 বিঘা হবে। তাহলে যে 1200 বিঘা জমি, আর সি এর মানটা, সি 30 দিনে চাষ করবে, ঠিক আছে? 30 দিনে লাগে চাষ করতে। তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে লাগছে। তাহলে এখান থেকে দেখো আমরা কৃষক সংখ্যা কত সেটা বেরিয়ে আসবে এর মানটা। তাহলে এখানে আমরা 4 থেকে আমরা কত পাবো, দেখো মানটা বসাবো। তাহলে এখানে এর মানটা বের হবে, এ সমান 3/8, আর বি এর মানটা বসাবো 1200, আর সি এর মানটা বসাবো 30। এবার আমরা কাটাকাটি করি, এদিকে একটা শূন্য কেটে দিলাম, 3 3 কেটে যাবে, ঠিক আছে? আর এখানে আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা 8 একে 8, আর এটা পাবো 8 পাচ্ছে 40,
তাহলে আমরা কত পেলাম এর মানটা, ঠিক আছে। এটা হচ্ছে 15 জন কৃষক, 15 জন কৃষক। তাহলে অর্ধেক জমি চাষ করতে কতজন কৃষকের প্রয়োজন? 15 জন কৃষক। আর সেই অর্ধেক জমি একটা ট্রাক্টর চাষ করে ফেলেছে, তাহলে একটা ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান? 15 জন কৃষকের সমান। তাহলে আমরা এখানে অতএব লিখে দেব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন সমান জন কৃষকের সমান, ঠিক আছে। এটা আমরা লিখতে পারবো একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। এভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 8-এর 1-এর প্রশ্নটা অনুপাত সমানুপাত থেকে অঙ্কটা আছে। আমাদের প্রথমে এই মানটা দেওয়া আছে ay মাইনাস bx বাই c সমান সমান cx মাইনাস az বাই b সমান সমান bz মাইনাস cy বাই a। এটা যদি হয় তা আমাদের প্রমাণ করতে বলেছে x বাই a সমান সমান y বাই b সমান সমান z বাই c। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা থেকে আমরা এটা প্রমাণ দেখাবো। তো প্রথমে দেখো আমরা এখানে কাজ করব। আমরা একটা কাজ করছি, আমরা এখানে c আছে নিচে, তো c দিয়ে উপর নিচে গুণ করব, b আছে তো b দিয়ে গুণ করব, a আছে তো a দিয়ে গুণ করবো উপর নিচে। তা লব হরকে আমরা c দিয়ে গুণ করি। উপরে যদি c দিয়ে গুণ করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে ca y আর এখানে cb x এরকম পাচ্ছ, আর নিচে c স্কোয়ার। আর এখানে b দিয়ে গুণ করলে তোমার এখানে bc x পাবা, আর এখানে ba z পাবা, আর নিচে হবে b স্কোয়ার। আর এখানে যদি তোমরা গুণ করো a দিয়ে তাহলে এখানে ab z পাবা, এখানে ac y পাবা, আর নিচে a স্কোয়ার হবে। এবার আমরা কি করব? এবার এদেরকে সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া হচ্ছে আমাদের কি লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তাহলে আমরা এখানে সংযোজন প্রক্রিয়া লাগাচ্ছি। দেখো ca y মাইনাস cb x এটার সঙ্গে প্লাস এটা করব দ্বিতীয়টা, bcx মাইনাস baz প্লাস তৃতীয়টা আছে abz মাইনাস acy। ওকে, আর নিচে লবগুলি যোগ করলাম। এবার হরগুলি যোগ করো, তোমরা পেয়ে যাবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা, উপরে দেখো, উপরে কিন্তু সবাই সবার সঙ্গে কেটে যাবে, ঠিক আছে, এগুলো মিলে যাবে সব, উপরে সব কেটে গিয়ে 0। আর নিচে আমরা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো মানটা 0 পেয়ে গেলাম। তাহলে এই যে অনুপাতগুলোর মান আমরা কিন্তু 0 পেয়ে গেছি। তাহলে প্রত্যেকে 0-এর সঙ্গে সমান। তাহলে আমরা অতএব প্রথমটা লিখবো ay মাইনাস bx বাই c, এর মানটা কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে আমরা বর্গগুণ করে দিই, তাহলে ay মাইনাস bx সমান সমান কত? 0। তাহলে দেখো এখান থেকে আমরা ay সমান সমান bx পেয়ে গেলাম। আমি এখানে একটু দেখাই। এবার দেখো আমরা y-এর নিচে b-কে নামালাম আর x-এর নিচে a-কে নামালাম। তাহলে y বাই b সমান সমান x বাই a, এটা আমরা বের করলাম। একে আমরা 1 নং রাখে দিলাম। এবার এখানে দেখো, এবার আমরা এটার সঙ্গে আমরা 0-কে সমান করব, ঠিক আছে। এখানে এর মানটা 0 মানে কি প্রত্যেকটা অনুপাতের মানটা 0 পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে cx মাইনাস az বাই b সমান সমান 0 দেখাবো। তাহলে এখানে cx মাইনাস az সমান সমান 0, হ্যাঁ, বর্গগুণ করে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো cx সমান সমান az পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x-এর নিচে আমরা a-কে নামালাম আর z-এর নিচে আমরা c-কে নামালাম, একে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার দেখো 1 আর 2 থেকে আমরা কী পাচ্ছি? দেখো y বাই b সমান সমান x বাই a, আবার x বাই a সমান সমান z বাই c। তাহলে আমরা বলে দেবো 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে কী দেখাতে পারবো? x বাই a সমান সমান y বাই b সমান সমান z বাই c, তাই না? দেখো y বাই bটা আছে x এর সঙ্গে সমান। দেখো এর মানটা যদি হয় 2, তাহলে এর মানটা কত হবে? এর মানটা হবে 2, ঠিক আছে। তাহলে x বাই a আমরা 2 পেয়ে গেছি। দেখো এই যে x বাই a আছে, এটা আমরা 2, তাহলে এটা কত হবে? এটাও হয়ে যাবে আমাদের 2। তাহলে দেখো 2 সমান 2 সমান, সব সমান। তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সমান পেয়ে গেলাম, 3 জনই সমান। তাহলে আমরা প্রমাণটা আমরা করে নিলাম। এই হলো আমাদের প্রমাণটা। এবার দেখো 8-এর 2 নম্বর প্রশ্নটা আসলাম। 8-এর 2 নম্বর প্রশ্নটা আছে ab সমান সমান bc, এটা আমাদের সমান দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলেছে
এ মাইনাস বি ইজ টু বি ও এ সি মাইনাস বি ইজ টু ডি এরা সমানুপাতে থাকবে, এটা সমানুপাতে এরা প্রমাণ করতে বলেছে। দেখো আমার অঙ্কটা দেখে মনে হচ্ছে যে ভুল আছে। দেখো এখানে এ বি এ বি সি আছে, তাহলে বি বি যদি কেটে যায় তাহলে এ সমান সমান সি দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে মান নিয়ে এরা কিন্তু সমানুপাতে আসবেই না, কোনো মতেই পাওয়া যাচ্ছে না সমানুপাতে, তাই না? তো আমার মতে তো অঙ্কটা ভুল আছে, প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে, প্রশ্ন ভুল আছে। তোমাদের মধ্যে যদি মনে হয় দেখে যে প্রশ্নটা ঠিক আছে তোমরা কমেন্টে জানাও। তোমরা কিন্তু যারা এরকম যদি প্রশ্ন যদি ঠিক বা ভুল কমেন্টে জানাও, প্রশ্নের নাম্বারটা তোমরা মেনশন করবা, ঠিক আছে, কমেন্টে। তো তোমরা জানাও যদি প্রশ্নটা তোমাদের মধ্যে যদি ভুল হয় সেটাও তোমরা কমেন্টে জানাও, আর তোমাদের মধ্যে যদি প্রশ্নটা ঠিক থাকে, ঠিক আছে, সেটাও তোমরা কমেন্টে জানাবা আমাকে। এই যে 8-এর 2 নাম্বার দিবা, কমেন্টে মেনশন করবা, ঠিক আছে। এবার দেখো 10-এর প্রশ্ন আসলাম, 10-এর 1-একটা নিয়েছি। তো দেখো 10-এর 1-একটা আমি প্রশ্নটা পড়বো, কী বলছি দেখো। বলছে এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ এসি, ঠিক আছে, দুটো সমকোণী ত্রিভুজ আছে যাদের সাধারণ বাহু অতিভুজ এসি বলে দিয়েছে আমাদের। প্রমাণ করো যে কোণ সিএডি সমান সমান কোণ সিবিডি। দেখো আমাদের প্রশ্নটা কীভাবে বলছে আমি ছবিটাকে বোঝাচ্ছি তোমাদের। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি, তাহলে আমরা এই যে এবিসি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আমরা এখানে এসি অতিভুজ বলেছে, তাহলে এটা আমরা এটা সি নাম দিয়ে দিলাম, আর এখানে বি নাম হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, আর একটা সমকোণী ত্রিভুজ বলেছে এডিসি, তাহলে যার অতিভুজটা কিন্তু সাধারণ বাহু হবে। তাহলে এডিসি দেখো আমরা এইভাবে একটা ত্রিভুজ আঁকছি, এইভাবে আঁকলাম। তাহলে এই কোণটা আমরা নিলাম 90 ডিগ্রি, কারণ অতিভুজ এসি হলে পরে অতিভুজ বাহুর বিপরীত কোণটা 90 ডিগ্রি হয়, এটা আমরা নাম দিয়ে দিলাম ডি। তাহলে এডিসি দেখো দুটো সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেছি প্রশ্ন অনুসারে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি, আমাদের দেখাতে বলেছে কোণ সিএডি সমান সমান হবে কোণ সিবিডি, এটা আমাদের সমান দেখাতে বলেছে। আমরা প্রথমে কি করব, আমরা এসিকে ব্যাস ধরে, তাই না, এসিকে ব্যাস ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটা দেখবা আমাদের কি হবে, দুটি সমকোণী ত্রিভুজের বি বিন্দু এবং ডি বিন্দু হয়ে যাবে। কারণ তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের এসিকে ব্যাস ধরে, তাই না, তোমরা যদি বৃত্ত অঙ্কন করো তাহলে কিন্তু সেটা কী হবে, সেই সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু হয়ে যায়। তাহলে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি দেখো, তাহলে এভাবে আমাদের বৃত্তটা অঙ্কন হবে। এই যে আমাদের বৃত্তটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কেন্দ্রটা হবে, ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দুতে কেন্দ্রটা হবে। তাহলে এখানে ও আর ওসির সমান হবে, ব্যাসার্ধ হবে। তাহলে এখানে আমি কথাটা লিখব, এসিকে ব্যাস করে, ঠিক আছে, বৃত্ত অঙ্কন করলে, বৃত্ত অঙ্কন করা হলে দুটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু কে আছে, বি ও ডি আছে, বি ও ডি কি দিয়ে কি বিন্দুগামী হবে, সমকৌণিক বিন্দু বি ও ডি বিন্দুগামী হবে, ঠিক আছে। এরকম বৃত্তটা আমাদের যাবে, তো এই বিন্দুগামী হয়ে বৃত্তটা আমাদের তৈরি হবে। তাহলে এবার দেখো আমরা এখানে আমাদের যাদের মানগুলো বলে যে দেখো সিএডি এই কোণটার সঙ্গে সমান বলেছে কে, সিবিডি। তাহলে আমাদের বিডি যোগ করতে হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে, তাহলে আমরা বিডি যোগ করে দিলাম, এইভাবে আমরা বিডি যোগ করলাম। তাহলে আমাদের এই কোণটার সঙ্গে কার কোণটা, সিবিডি মানে এই কোণটা মুছে দিলাম। এটা এই দুটো কোণকে আমাদের সমান দেখাতে হবে। দেখো আমরা দুটো কোণকে কী করে সমান দেখাচ্ছি, দেখো সিডি চাবির উপর আমাদের দেখো দুটো বৃত্তস্থ কোণ আছে, সিডি চাবির উপর আমাদের বৃত্তস্থ কোণ আছে, এই যে সিবিডি কোণটা আর সিএডি কোণটা, এই দুটো কোণে আমাদের কী আছে, একই বৃত্তচাপের উপর অবস্থান করছে। তাহলে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশস্থ কোণগুলো কী হয়, সমান হয়। তা এরা তো সমান হয়ে গেল, প্রমাণটা হয়ে গেছে আমাদের। আসলে ভাষাটা আমি লিখে দিচ্ছি তোমাদের, আমরা লিখব অতএব সিডি বৃত্ত চাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ আছে, কে কে আছে এখানে, আমাদের আছে সিবিডি মানে সিএডি একটা আছে, প্রথমে সিএডি নিলাম,
ও কোণ আছে আমাদের সিবিডি, ঠিক আছে। তো আমরা লিখব যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কী হয়, সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে। অতএব দিয়ে আমরা এখানে লিখে দেব কোণ সিএডি সমান কোণ সিবিডি, ঠিক আছে, প্রমাণিত, প্রুভড। এভাবে আমরা প্রমাণটা করে নেব। এবার 10-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা পড়ছি কি বলছি। 10-এর 2 নম্বর প্রশ্নটা বলছি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাসের উপর বৃত্তের উপরস্থিত কোনো একটি বিন্দু পি থেকে অঙ্কিত লম্ব ব্যাস এবিকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। দেখো প্রশ্নটা আমি ছবি এঁকে বুঝাই। আমাদের প্রথমে ও কেন্দ্রে একটা বৃত্ত বলে দিয়েছে, তাহলে আমরা এখানে বৃত্ত তৈরি করব। এবি আমাদের ব্যাস বলেছে, তাহলে আমরা এবি একটা ব্যাস নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ধরো কেন্দ্রবিন্দুটা আছে, এই যে ও আমাদের কেন্দ্রবিন্দু। এবার কি বলছে, এখানে লক্ষ্য করো আমাদের বৃত্তের উপর একটা পি বিন্দু আছে, ধরো এই জায়গায় আমাদের একটা বিন্দু আছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে এবি আমরা ব্যাসটা নিয়ে নিলাম। তাহলে দেখো বৃত্তের উপরে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর একটা লম্ব অঙ্কন করছে। তাহলে এখান থেকে এভাবে লম্ব অঙ্কন করবে, সেই লম্বটা কী হবে, এবি ব্যাসকে এন বিন্দুতে ছেদ করে। দেখো এখানে আমাদের মিলিত হয়েছে, এটা প্রশ্নে বলে দিয়েছে আমাদের। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, তাই না, আমাদের প্রমাণটা করতে বলেছে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, ঠিক আছে। তাহলে পিবি বলতে আমাদের পিবি যোগ করব, পিবি যোগ করলাম, তাই না। তাহলে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে এভাবে প্রশ্ন অনুযায়ী ছবিটা আছে, এটা প্রমাণ করতে হবে আমাদের। আর আমরা কী করবো, এখানে এপি আমরা যুক্ত করব, এপিটা অঙ্কন করে নিই, এই যে এপিটা আমরা যোগ করে নিলাম। তাহলে এখানে দেখো তো আমাদের কী দেওয়া আছে, আমাদের এখানে এই কোণটা 90 ডিগ্রি হবে, যেহেতু লম্ব বলে দিয়েছে আমাদের বলেছে যেহেতু আমাদের হবে পিএনটা লম্ব আছে কার পর, এবির পর, এটা প্রশ্নে বলেছে। তাহলে এখান থেকে অতএব আমরা বলতে পারবো কোণ পিএনবিটা কত, 90 ডিগ্রি। আচ্ছা দেখো এখানে আমরা এই কোণটা 90 ডিগ্রি পেয়ে যাবো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এপিবিটা। তাহলে এখানে আমরা কোণ এপিবি এটা কত পাবো, আমরা 90 ডিগ্রি পাবো। এখানে লিখে দেবো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। এটা আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলে এপিবি কোণটা 90 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা তাহলে এবার দেখো আমরা দুটো ত্রিভুজ তুলব, আমরা নিব ত্রিভুজ এপিবি, বড় ত্রিভুজটা এপিবি, ও ত্রিভুজ, আবার এই ত্রিভুজটা নিচ্ছি ছোট ত্রিভুজটা, মানে দুটো সমকোণ ত্রিভুজ তুলছি আমরা। ত্রিভুজ পিএনবি, এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, আমরা সদৃশ্য দেখাবো। এখানে ত্রিভুজ চিহ্নটা হয়নি, আমরা এখানে নেব ত্রিভুজ পিএনবি, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ কী দেখাবো, আমরা সদৃশ্য দেখাবো। তো দেখো সদৃশ্য দেখাতে গেলে আমাদের দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখালেই হবে, দুটো কোণ, দুই জায়গা কোণ আমরা সমান দেখাবো। আমরা দেখো আমরা যে 90 ডিগ্রি কোণগুলো পেলাম, কোণ এপিবি সমান হবে কোণ পিএনবি, এরা হচ্ছে আমাদের 90 ডিগ্রি দুজনই, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, একটা শর্ত হয়েছে। আর 2 নম্বর শর্ত দেখো আমাদের যে বি কোণটা আছে দুটো ত্রিভুজেরই কি সাধারণ কোণ, তাহলে আমরা কোণ বি সমান কোণ বি লিখব, এটা হচ্ছে আমাদের সাধারণ কোণ। দেখো দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখালাম, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ পিএনবি, এটা কি হয়ে গেল, এরা হয়ে গেল আমাদের সদৃশ্য, ঠিক আছে। এবার দুটো সদৃশ্য ত্রিভুজে দেখো অনুরূপ বাহুগুলির অনুপাত কী হয়, সমান হয়। তাহলে আমরা এখানে দেখো কীভাবে নিব, আমরা অতিভুজ বাই নিচ্ছি, দেখো অতিভুজ বাই কী করবো, অতিভুজ বাই ভূমি নিব আমরা। অতিভুজ আমরা দেখো সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলি, তাহলে এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা নিব এবি বাই পিবি, ঠিক আছে। পিবিটাকে আমরা ভূমি ধরে নিলাম, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি।
তাহলে অতিভুজ বাই ভূমি নিলাম বড় ত্রিভুজের। এবার ছোটো ত্রিভুজে দেখো, ছোটো ত্রিভুজে অতিভুজ কোনটা হবে? পিবি। তার মানে এখানে দেখো পিবি অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, তাহলে এখানে অতিভুজটা পিবি আছে আর ভূমিটা আমরা বিএন নিয়ে নিলাম, তাই না? ভূমি হয়ে গেল আমাদের বিএন। একদম যেভাবে নিয়েছি বড়টার ক্ষেত্রে সেভাবে কিন্তু ছোটোটার ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখবা। অনুরূপ বাহুগুলির অনুপাত কিন্তু সমান হবে। অনুরূপ বাহু দেখো অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ বাই ভূমি আছে, ঠিক আছে? বড় ত্রিভুজের অতিভুজ বাই ভূমি, ছোটো ত্রিভুজের অতিভুজ বাই ভূমি, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান পেয়ে গেলাম। দেখো এখান থেকে প্রমাণটা আমরা পেয়ে যাব। এখান থেকে যে বর্গমূল করে নিই আমরা, পিবি স্কোয়ার সমান সমান হয়ে যাবে আমাদের এ বি ইন্টু বিএন। বিএন দেখো আমরা প্রমাণটা করে নিলাম, প্রুফড। তাহলে এবার আমাদের প্রমাণটা করতে হবে। দেখো 12-1 প্রশ্নটা নিয়েছি। 12-1 প্রশ্নটা আমাদের মান নির্ণয়ের প্রশ্ন আছে। এর মান বের করতে বলেছে। আমাদের আছে সাইন 43 ডিগ্রি, সাইন 65 ডিগ্রি, ট্যান 25 ডিগ্রি প্লাস সাইন 65 ডিগ্রি, কট 65 ডিগ্রি, কস 47 ডিগ্রি, তারপরে বাই দিয়ে আছে কস 65 ডিগ্রি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 43 ডিগ্রি। এভাবে আমাদের আছে ত্রিকোণ অনুপাতের অঙ্ক আছে। তাহলে এর আমাদের সরল করে মানটা বের করতে হবে। দেখো আমরা, তোমরা লক্ষ্য করো, এখানে 43 ডিগ্রি আছে আর এখানে ধরো 47 ডিগ্রি। তো 43 আর 47 যোগ করে 90 ডিগ্রি পাবা। এদিকে 65 আছে আর 25 ডিগ্রি আছে, তো 65 আর 25 যোগ করে 90 ডিগ্রি পাবা। তাহলে আমরা সরাবো, 25কে সরিয়ে আমরা কী করবো? 65 করে নেব। আর এখানে আমরা 47কে সরিয়ে আমরা কত নিয়ে আসবো? 43 নিয়ে চলে আসবো। তাহলে আমরা 65কে হাঁটাবো আর 47কে হাঁটাবো, 43 রাখবো আর 65 রাখবো। তা চলো আমরা সরলটা করি। সাইন 43 ডিগ্রি রেখে দিলাম, সাইন 65 ডিগ্রি থাকবে। আর এখানে দেখো ট্যান 25 ডিগ্রিকে সরিয়ে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, কারণ 25 আর 65 যোগ করে 90 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রিকে আমি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এটা বিয়োগ করে তোমরা 25 ডিগ্রি পাবা। চলে এসো এখানে প্লাস সাইন 65 ডিগ্রি আমাদের থাকবে আর কট 65 ডিগ্রি থাকবে আমাদের, আর কস 47 ডিগ্রিকে আমরা সরাবো, এটাকে লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে? আর নিচে দেখো আমাদের দেখো কস 65 ডিগ্রিতে আমাদের থাকবে আর রুট অফ, তাহলে এটা যদি আমরা রেখে দিই তো 1 মাইনাস কোস স্কোয়ার 43 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো? এটা লিখতে পারবো সাইন স্কোয়ার 43 ডিগ্রি। আমরা এটা করতে পারবো সূত্র। আচ্ছা 43 থাকবে। এবার আমরা চলে যাবো দেখো সরলে, সাইন 43 ডিগ্রি সাইন 65 ডিগ্রি। এবার দেখো এটা আমাদের কী হয়ে যাবে? এটা কট 65 ডিগ্রি হয়ে যাবে আর কটকে আমরা কস বাই সাইন করে দিচ্ছি, আমরা একবারে ভেঙে দিচ্ছি, কস 65 ডিগ্রি বাই সাইন 65 ডিগ্রি প্লাস এখানে চলে এসো সাইন 65 ডিগ্রি আর এখানে কটকে আমরা কস বাই সাইন করব, তাহলে এখানে হবে কস 65 ডিগ্রি সাইন 65 ডিগ্রি। আর এখানে দেখো এটা যদি আমরা পুরো কোণের সূত্র বসাই, এটা পেয়ে যাবো সাইন 43 ডিগ্রি। আর নিচে আমাদের আছে কস 65 ডিগ্রি আর এটা আমাদের হয়ে যাচ্ছে ইন্টু দিয়ে সাইন 43 ডিগ্রি, ঠিক আছে? স্কোয়ার যে রুটটা উঠে যাবে 43 ডিগ্রি। এবার দেখো এখানে আমাদের সাইন 65 ডিগ্রি আর সাইন 65 ডিগ্রি কেটে গেল, এখানেও আমাদের সাইন 65 ডিগ্রি আর সাইন 65 ডিগ্রি কেটে গেল। এবার দেখো সাইন 43 ডিগ্রি, এখানেও সাইন 43 ডিগ্রি আমরা কমন নিয়ে নিচ্ছি, তবে বাইরে আমরা সাইন 43 ডিগ্রি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে ভিতরে দেখো এখানে আমাদের থাকবে কস 65 ডিগ্রি যোগ কস 65 ডিগ্রি, তাহলে দুজন যোগ হয়ে কোথায় যাবে? 2 কস 65 ডিগ্রি পেয়ে যাবো আমরা যোগ করে। আর নিচে কে আছে? নিচে আছে আমাদের কস 65 ডিগ্রি আর সাইন 43 ডিগ্রি। দেখো এখানে সাইন 43 ডিগ্রি সাইন 43 ডিগ্রি কেটে দাও, কস 65 ডিগ্রি কস 65 ডিগ্রি কেটে দাও, তাহলে আমাদের মানটা কত থাকলো? শুধু 2 থেকে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, 9 কসেক স্কোয়ার আলফা প্লাস 25 সাইন স্কোয়ার আলফা, এই মানটার এই রাশিটা আমাদের কী বের করতে বলেছে? সর্বনিম্ন মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এর সর্বনিম্ন মানটা কী করে বের করছি? আমরা প্রথমে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার সাজাবো, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তৈরি করি। তাহলে আমরা লিখবো 9 আছে তো 3 লিখবো, 3 কসেক আলফা তার হোল স্কোয়ার করলাম, আর এখানে 5 দিয়ে 5 সাইন আলফা তার হোল স্কোয়ার করে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তা আমরা করব 3 কসেক আলফা মাইনাস 5 সাইন আলফা তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ বলতে 3
কসেক আলফা, বি বলতে 5 সাইন আলফা। ঠিক আছে, 2ab বসিয়ে দিলাম। এবার এখানে দেখো কসেক আলফা সাইন আলফা পাশাপাশি কেটে যাবে গুণের আকারে থাকলে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা 3 কসেক আলফা 5 সাইন আলফা তার বর্গ, এটা গুণ করে কত পাবো, 2 3 6। ঠিক আছে, 2 3 6 6 5 30, তো এটা আমরা 30 পেয়ে গেলাম। এখন দেখো আমরা এটা আবার লিখছি 9 কসেক স্কোয়ার আলফা প্লাস 25 সাইন স্কোয়ার আলফা। দেখো আমরা এই মানটাকে আমরা ছেড়ে দেবো, এটা এই মানটা কত আছে, হয় 0 আছে না 0 চেয়ে বড় আছে। যে কোনো রাশির বর্গের মানটা কী হয়, 0 অথবা 0 চেয়ে বড় হয়। তাহলে এই মানটা যদি আমরা ছেড়ে দিই, যদি 0 হয় তাহলে এই মানটা 30-এর সঙ্গে সমান হবে। যদি এটা বড় হয় তাহলে এই মানটা কী হবে, এটা যদি বাদ চলে গেলো তো এদিকে ছোটো যাবে, এদিকে বড় হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে পারবো এই মানটা যদি না লিখি তাহলে এই মানটা হয়ে যাবে, এদিকার মানটা হয়ে যাবে হয় 30-এর সঙ্গে সমান, না হলে 30-এর চেয়ে বড়। তাহলে এভাবে লিখতে পারবো। দেখো তাহলে এখানে পাশে বলে দেবো আমরা এর মানটা কত, যেহেতু 3 কসেক আলফা মাইনাস 5 সাইন আলফা এর বর্গের মানটা কত হবে, 0 কিংবা 0-এর চেয়ে বড়। কোনো রাশির বর্গের মানটা কী হয়, হয় 0 হবে, এরা দুজন সমান হয়ে গেলে 0, আর যদি দুজন অসমান হয় তাহলে এরা 0-এর চেয়ে বড় হবে, হয় 4 হবে, 5 হবে, 0 হতে পারে। 0 হলে এই মানটা 30-এর সঙ্গে সমান হবে, দুই দিকে সমান। আর যদি 0-এর চেয়ে বড় হয়, ধরো এটা 4 হয়ে গেল, ঠিক আছে, এবার 4টাকে তুমি লিখছো না, তাই এদিকে 4 ছিল বলে সমান ছিল, আর 4টাকে না লেখার জন্য কী হবে, এখন এদিকার পার্টটা ছোট হয়ে যাবে আর এ আমাদের বড় হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে যে না লিখি তাহলে এই মানটাকে বলবো হয় এই মানটা 30-এর সঙ্গে সমান আছে, না হলে 30-এর চেয়ে এটা বড় আছে। তাহলে দেখো এতের সবচেয়ে ছোটো মানটা 30 পেয়েছি, 30-এর চেয়ে আর ছোটো নাই, হয় 30 হবে না হয় 30-এর চেয়ে বড় হবে, তখন আমরা বলতে পারি কথাটা। তাহলে এর সর্বনিম্ন মানটা 30। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে অতএব যে লিখে দিই 9 কসেক স্কোয়ার আলফা প্লাস 25 সাইন স্কোয়ার আলফা, তো এর সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সমান কত পেয়ে গেলাম আমরা, 30 পেয়ে গেলাম। এবার দেখো 12-3 নম্বরটা আছে আমাদের। দেখো একটা সমীকরণ দেওয়া আছে tan স্কোয়ার π/4 সাইন π/x আর tan π/6 আর tan স্কোয়ার π/3 সমান 1/1/2। তো এখান থেকে এক্সের মান বের করতে বলেছে। দেখো এখানে আমাদের এক্স আছে, π/x আছে, তাহলে সমাধান করতে বলেছে, এক্সের মান বের করতে বলেছে। তো দেখো আমরা এক্সের মানে কী করে পাবো, দেখো তোমাদের জানতে হবে π/4 এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। কেন, কারণ এখানে দেখো পায়ের মান কত জানি, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আর এদিকে নিচে 4 আছে, একে ভাগ করো, এখানে 45 ডিগ্রি পেয়ে যাবা। আর এদিকে দেখো তাহলে আমরা এখানে তাহলে এটা আমরা দেখো এটা হচ্ছে tan 45 ডিগ্রি। তা tan 45 ডিগ্রির মান কী জানি আমরা, 1 জানি, তাহলে 1 স্কোয়ার ইন্টু আর সাইন π/x আমরা রেখে দিলাম। এবার দেখো tan π/6, π/6টা হচ্ছে দেখো পাই বলতে তো 180 আর নিচে আছে 6, এটা তোমরা ভাগ করবা, এটা ভাগ করে তোমরা 30 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে দেখো সাইন π/6 এর মান 30 ডিগ্রি, তাহলে এটা tan আছে, tan π/6 আর π/6 কত পেলাম আমরা, 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো tan 30 ডিগ্রির মানটা আমরা কত জানি, tan 3 ডিগ্রির মানটা আমরা জানি 1/√3 ইন্টু আবার এখানে চলে এসেছো π/3 আছে, তাহলে π/3 মানটা দেখো আমরা 180 ডিগ্রিকে তোমরা যদি 3 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কত পেয়ে যাবা, 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান জানি আমরা √3, তার স্কোয়ার আছে, আর এদিকে পূর্ণ সংখ্যাটা ভেঙে দিলে 2 × 2 3, 3/2 পেয়ে যাবো আমরা। এভাবে আমরা মানগুলো বসিয়ে দিতে পারলাম। তাহলে এখানে তো 1, তাহলে এদিকে আমাদের থেকে গেল সাইন π/x, এটা 1/√3 আছে এটা, আর এটা আছে আমাদের বর্গটা 3 হয়ে যাবে, এদিকে 3/2, এই 3 আর 3 কেটে দেবো, এখানে 1 আছে। তো আমাদের দেখো বাঁদিকে থেকে গেল সাইন π/x, আর একে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে ডান দিকে নিয়ে গেলে এটা √3টা 1 এর গুণ হয়ে √3 আর 2 ছিল আমাদের নিচে, √3/2 হয়ে যাবে। তাহলে বাঁদিকে থেকে গেল সাইন π/x আর √3/2 আমরা যে সাইন দিয়ে লিখি তাহলে এর মানটা হবে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 এর মান √3/2। আমরা উভয় দিকে সাইন ভ্যানিশ করলে আমরা π/x সমান 60 ডিগ্রি পেয়ে যাব। পায়ের মান আমরা জানি 180 ডিগ্রি এক্স, আর এদিকে আছে আমাদের 60 ডিগ্রি, 0 ডিগ্রি কাটালাম, 6 × 1 = 6 আর 6 × 3 = 18। তাহলে এখানে যদি আমরা বর্গগুণ করি, ঠিক আছে, এখানে করি আমরা তাহলে এক্সের মান কত পাবো, তাহলে এখানে দেখো x একে x আর 3 একে 3, তাহলে এক্সের মানটা আমরা 3 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার।
এবার দেখো 13 এর প্রশ্নগুলো আসলাম। 13 এক একটা আমরা করাবো। প্রথমে 13 1 নম্বর প্রশ্ন আমি পড়ছি, কি বলছে দেখো। বলছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে একটি মুভমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গড়ার অবনতি কোণ পরস্পর পূরক কোণ। মুভমেন্টটির উচ্চতা বাড়িটির উচ্চতার 4 গুণ হলে উল্লিখিত উন্নতি ও অবনতি কোণের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা উন্নতি কোণের মানটা আর অবনতি কোণের মানটা বের করতে বলেছি। দেখো আমরা ছবি এঁকে তোমাদের প্রশ্নটা বোঝাচ্ছি। আমাদের প্রথমে কী দেওয়া আছে, আমাদের প্রথমে একটা বাড়ি আছে। এই যে আমাদের একটা বাড়ি লিখলাম, ঠিক আছে, এটা আমাদের বাড়ি। বাড়িটা আমরা এবি নাম দিয়ে দিলাম। এবি হলো আমাদের বাড়ি। এখানে আর মাটি আছে অনুভূমিক, আর এখানে আমাদের একটা মুভমেন্ট আছে, এই যে আমাদের মুভমেন্ট। তাহলে আমরা কি করব, একটু আমার ছোটো করে লিখি বাড়িটা। তো এটা আমাদের এবি বাড়ি, আর এখানে আমরা এটা সিডি দিয়ে দিলাম। সিডি হচ্ছে আমাদের মুভমেন্টের উচ্চতা সিডি আর বাড়ির উচ্চতা এবি। আচ্ছা, আমরা কি করব, আমরা এখানে এটা যোগ করে দিই। এটা আমাদের আয়তক্ষেত্রে হবে এবি সিডি ই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে বিডি আর এই সমান, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিডি সমান সমান এই আর এবি সমান সমান ইডি। ঠিক আছে, এরা কিন্তু আমাদের সমান। আমাদের প্রশ্নে কী বলেছে শর্তটা, ঠিক আছে, আমাদের মুভমেন্টের উচ্চতা বাড়ির উচ্চতার 4 গুণ বলেছে। মানে বাড়ির উচ্চতা যদি x হয় তাহলে মুভমেন্টের উচ্চতা কত হবে, মানে এবি যদি আমাদের x হয়, এবিটা যদি x হয় তাহলে আমাদের সিডি করতে হবে, সিডি হয়ে যাবে আমাদের 4x। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এখানে দেখো এবার উন্নতি কোণগুলো আমরা তৈরি করছি। দেখো এখানে এই বাড়ির যে ছাদ আছে এই বিন্দুতে, তাই না, তো এটা হচ্ছে বাড়ি এবি, আর এখানে হচ্ছে আমাদের ছাদটা। তাহলে এখানে একজন লোক আছে, এই বিন্দুতে একটা লোক যখন মুভমেন্টের চূড়াকে দেখছে তাহলে উন্নত কোণে দেখছে। ঠিক আছে, আর মুভমেন্টে যখন গড়াটাকে দেখছে অবনতি কোণে দেখছে। তাহলে এখান থেকে আমাদের এই যে অবনতি কোণ, তাহলে উন্নতি কোণটা এভাবে তৈরি হয়েছে আর অবনতি কোণটা এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই অবনতি কোণটাকে আমরা থিতা ধরে নিলাম। তাহলে এটা থিতা হলে এটা থিতা হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে। এবার দেখো এই যে উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর পূরক বলেছে, তাহলে একজন থিতা হলে একজন 90 ডিগ্রি মানে থিতা হবে। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিতা। ওকে, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। আমরা ধরে নিলাম, প্রথমে ধরি কোণ, এই যে এই কোণটা মানে আমরা ডিএই এটাকে আমরা থিতা নিলাম। তাহলে এখানে আমরা এই কোণটা পেয়ে যাব, এটা কোণ পাবো এডিবি। তাহলে এডিবি এটাও আমাদের থিতা, এটা থিতা হলে এটা থিতা, তাই না, এটা যদি সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল একান্তর কোণগুলো কী হয়, সমান হয়। আচ্ছা, তাহলে ওই কোণটা অতএব দিয়ে আমরা যেহেতু পূরক কোণ বলেছি, তাহলে অতএব দিয়ে আমরা পেয়ে যাব কোন কোণটা, আমরা পেয়ে যাবো সিএই, এটা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস থিতা। ওকে, আচ্ছা, তাহলে আমরা সিডি পেয়ে গেছি। আমরা এখানে দেখো এবার আমরা এখানে সিই আমরা বের করতে পারবো। কীভাবে, সিইটা আমরা এখানে বের করে দেখাই। সিই দেখো আমাদের পুরো সিডি থেকে বাদ যাবে ইডি, তাহলে সিডিতে আমরা 4x বললাম। আর ইডি দেখো এখানে হচ্ছে আমাদের এবিটা আর ইডি সমান, এবি যদি x হয় তাহলে ইডিও x আছে আমাদের, এই মানটা আমাদের x, তাহলে এখানে আমাদের x বিয়োগ হবে। তাহলে সিইটা আমরা 3x পেয়ে গেলাম। তা দেখো এই অংশটা আমরা কত পেলাম, 3x পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমরা এই সমকোণী ত্রিভুজটা নেব। ঠিক আছে, তাহলে আমরা নিব সমকোণী ত্রিভুজ কে আছে, এ বি ডি এর কার কোণের সাপেক্ষে, কোণ এডিবি সমান সমান থিতা এর সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি দেখাচ্ছি। আমরা এবি বাই বিডি, ট্যান থিতা হয় আমাদের, লম্ব বাই ভূমি ট্যান থিতা। ঠিক আছে, থিতা কোণের সাপেক্ষে এটা ভূমি পাবো, এটা লম্ব পাবো, বিডিটা ভূমি পাবো, এবিটা লম্ব পাবো। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখো আমরা কার মানটা বের করব, আমরা এখান থেকে বিডির মানটা বের করি। তাহলে এবির মানটা তো এক্স, আর বিডিটা আমরা এখানে বসিয়ে দিলাম ট্যান থিতা। তাহলে এখান থেকে যদি বিডিটা বলি, তাহলে বিডিটা কত হবে, বিডিটা হবে আমাদের এক্স বাই ট্যান থিতা, আমরা বিডির মানটা বের করে নিলাম। এবার এই ত্রিভুজ চলে যাব। ঠিক আছে, এবার লিখব সমকোণী ত্রিভুজ কে আছে, এসিই এর কোন কোণটা নেব, সিএই, এটা ই আছে আমাদের, সিএই সমান 90 ডিগ্রি মাইনাস থিতা।
এর সাপেক্ষে সাপেক্ষে ঠিক আছে। এখানেও আমরা লম্ব বা ভূমি নেব। লম্ব বলতে এখানে সি আর ভূমি হচ্ছে আমাদের এই তাহলে এটা পাবো tan 90 ডিগ্রি মাইনাস থিতা পেয়ে যাবো। আচ্ছা এখানে দেখো সি এর মান তো আমাদের 3x, 3x আর এই আর বিডি তো সমান, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাহলে বিডির মানটা আমরা বসিয়ে দিই, এটা হয়ে যাবে আমাদের x/tan থিতা। আর এদিকে কত আছে tan 90 ডিগ্রি মাইনাস থিতা। আচ্ছা এখানে তো আমাদের এক্স কেটে যাবে, তাহলে এক্স কেটে গেলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো আমি এখানে দেখাচ্ছি, বা আমরা পেয়ে যাবো 3 tan থিতা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিতা, ঠিক আছে। তাহলে এটা আমাদের সমীকরণ দাঁড়ালো। আচ্ছা একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এখানে দেখো এখান থেকে থিতার মানটা বের করা একটু অসুবিধা আছে, তাহলে আমরা কী করবো, একটু বুদ্ধি করে কাজ করবো। এখানে আমরা একটা লজিক লাগাবো। আমরা কী করবো, 1 নং এ উভয় পক্ষে x সমান থিতা সমান না, থিতা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই, ঠিক আছে। আমরা উভয় পক্ষে থিতার মানটা 30 ডিগ্রি বসাবো, যদি আমাদের সমান চলে আসে তাহলে আমরা থিতার মানটা 30 ডিগ্রি বলতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা থিতার মানটা নিতে পারবো। তা দেখো তো আমরা থিতার মানটা বসাই, 3 × tan থিতার জায়গায় আমরা কী লিখব, 30 ডিগ্রি সমান tan 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা তা আমরা লক্ষ্য করবো ওই দিকে সমান আসছে কি আসছে না। 3 × tan 30 মান 1/√3, আর এটা পেয়ে যাবো দেখো tan, এটা হয়ে যাবে আমাদের দেখো কত 60 ডিগ্রি। তাহলে এদিকে আমাদের থেকে গেল 3 × 1/√3, এদিকে 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। এবার যদি আমরা উভয় দিকে √3 গুণ করে দিই, দেখো 3 সমান এদিকে √3 গুণ করলে 3 পেয়ে যাবে। দেখো √3 × √3 কত হবে, 3 হবে। তা দেখো এই মানটা আমরা সত্য পাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণে থিতা সমান যদি 30 ডিগ্রি বসাই, তাহলে আমরা কত পাচ্ছি, দুদিকে সমান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো থিতার মানটা আমাদের কত, অতএব থিতা সমান নিতে পারবো আমরা 30 ডিগ্রি। দেখো থিতা আমরা কার মান ধরেছিলাম, অবনতি কোণ ধরেছিলাম। তাহলে এখানে অবনতি যে কোণটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা এই কোণটা ওই যে থিতা আমরা যেটা ধরেছিলাম এই কোণটা আমরা পেয়ে যাবো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ আমাদের সমান, ঠিক আছে। এটা থিতা হলে এটা থিতা। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু অবনতি কোণটা পেয়ে গেলাম। তাহলে আমাদের উন্নতি কোণ অবনতি কোণ বের করতে বলেছে। তাহলে উন্নতি কোণটা কত ছিল, উন্নতি কোণ ছিল এটা। তাহলে আমরা অতএব উন্নতি কোণটা কত পাবো, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। আর এবং অবনতি কোণটা মানটা বের করতে বলেছিল, অবনতি কোণটা পেয়ে গেলাম। দেখো থিতার মানটা 30 ডিগ্রি, এটাকে অবনতি কোণ ধরেছিলাম আমরা। তো অবনতি কোণটা আমরা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। কারণ এই সমীকরণ থেকে আমাদের থিতার মানটা বের করা একটু অসুবিধায় আছে, তার জন্য আমরা থিতাটাকে 30 ডিগ্রি ধরে উভয় দিকে সমান দেখিয়ে দিলাম। তা থিতার মান পেয়ে গেলাম। থিতার মান পেয়ে যাবো আমরা, উন্নতি কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি আর অবনতি কোণ পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এবার দেখো আমরা 13 নম্বরটা করাবো। দেখো আমার 13 নম্বর অঙ্কটা আমি পড়ছি, কী বলছে দেখো। 13 নম্বরে বলছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করেছে, পোস্টটির গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকে গেছে। দেখাও যে পোস্টটির গোড়া থেকে 10 × √2 - 1 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। দেখো আমি তোমাদের ছবি রেখে বোঝাচ্ছি প্রশ্নটা কীভাবে বলেছে। আমাদের একটা লাইট পোস্ট আছে, তাহলে দেখো এইভাবে আমাদের একটা লাইট পোস্ট, আর এখানে আমাদের মাটি আছে। তাহলে কোনো উচ্চতা আমাদের কী হয়েছে, ওটা ভেঙে গেছে এই জায়গায়, কম করলাম এটা, এভাবে আমাদের ভেঙে গেছে মচকে। আচ্ছা লাইট পোস্টের উচ্চতা আমরা AB দিয়ে দিলাম, এটা আমরা C দিয়ে দিলাম, আর এটা আমরা D নাম দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা প্রশ্ন বলেছি, ঠিক আছে, আমাদের এই যে ভেঙে এই জায়গাটা এখানে পড়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ভেঙে পড়েছে, তাহলে আমাদের এই যে এখানে যত দূরে পড়েছে, গোড়া থেকে যত দূরে, তত দূরত্বটা BDটা আর যে জায়গায় মানে গোড়া থেকে যত উচ্চতায় মচকে ভেঙে গেছে সেই উচ্চতাটা সমান বলে দিয়েছে, তাই না। মানে এই যে জায়গাটা যেখানে ভেঙে পড়েছে, তাহলে আমাদের গোড়া থেকে তার যে দূরত্বটা B আর D বিন্দু যে দূরত্ব, আর যে জায়গাটাতে আমাদের, ঠিক আছে, মচকে ভেঙে গেছে এই যে BCর যে উচ্চতাটা, আমাদের এই দুটো সমান বলে দিয়েছে। আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে BC সমান BD বলে দিয়েছে, এটা আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে। আচ্ছা তাহলে আমরা এই কোণটাকে আমরা থিতা ধরে নেব,
ওকে, তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে আমাদের এই যে দূরত্বটা বিডি দূরত্বটাই আমাদের দেখাতে বলেছে যে এটা হবে, মানে বিডি আমাদের দেখাতে হবে কত, 10 × √2 - 1, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো যাই হোক, আমরা এটা প্রমাণ করে দেখাবো তোমাদের। তাহলে আমরা প্রথমে দেখো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে কার কোণের সাপেক্ষে নিব, আমরা ধরে নিব, প্রথমে ধরে নিচ্ছি, ধরি কোণ সিডিবি, সিডিবিটা আমরা থিতা ধরে নিলাম, ঠিক আছে, এটা আমরা থিতা ধরি। তাহলে এর সাপেক্ষে আমরা যদি লম্ব বাই ভূমি করি, মানে বিসি বাই বিডি, ঠিক আছে, তাহলে কত হবে এখানে হবে আমাদের ট্যান থিতা। তাহলে এখানে দেখো এরা তো দুজন সমান, ঠিক আছে, তাহলে এরা দুজন কী হবে, কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1 পেয়ে গেলাম, ট্যান থিতা। যেহেতু প্রশ্নানুসারে বিসি সমান বিডি, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, তাই না, যেখান থেকে মচকে ভেঙেছে তার উচ্চতাটা, আর যেখানে আমাদের কি ভাঙা অংশটা, যেখানে আমাদের মাটি স্পর্শ করেছে অগ্রভাগটা, তার যে গোড়া থেকে যে দূরত্বটা, সেই দুটো ডিস্টেন্স আমাদের সমান। তাহলে এখানে আমরা এই জায়গায় 1-এর জায়গায় ট্যান 45 ডিগ্রি লিখে দিলাম, 1-এর জায়গায় আমি লিখলাম ট্যান 45 ডিগ্রি, এদিকে ট্যান থিতা। তাহলে এখান থেকে দেখো আমরা থিতার মানটা কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তাহলে এই কোণটা আমাদের কত আছে, 45 ডিগ্রি। এবার আমরা দেখো আমরা কি করব, এই কোণের সাপেক্ষে এবার আমরা লম্ব বাই অতিভুজ নেব। আমরা কি করব, কোণ সিডিবি, এটা সিডিবি আছে, এখানে আবার বলবো আবার কোণ সিডিবি সমান থিতা, এর সাপেক্ষে এবার আমরা কি নেব, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের সিডি, ঠিক আছে। এই যে আমরা সিডি নিলাম, লম্ব বাই অতিভুজ করলাম। তার লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, সাইন, ঠিক আছে, সাইন 45। এখন দেখো আমরা সিডির মানটা বের করার চেষ্টা করবো। সিডি আমাদের কত, দেখো আমরা এবিটা জানি, আমাদের যে লাইট পোস্টের উচ্চতা আমাদের এবি আমাদের জানা আছে, এটা হচ্ছে আমাদের 10 বলে দিয়েছে, 10 মিটার। এবার দেখো এখানে এসিটা আর সিডিটা কিন্তু সমান, মানে এই অংশটা কিন্তু ভেঙে মচকে পড়েছে, তাই না, এটাই। তাহলে এখানে আমাদের কে আছে, এসি সমান সিডি আছে। ওকে, আচ্ছা আমরা দেখো এসির মানটা যদি বের করি, এসি আমাদের কতটা, এসির মানটা হবে এবি মাইনাস বিসি। দেখো আমরা এসি যদি বের করতে চাই, তাহলে এবি থেকে বিসি বাদ দেবো, এসি পাবো। আচ্ছা দেখো এখানে আমরা কি করব, আমরা এই যে বিসি, এবি তো আমাদের হচ্ছে 10, আর বিসির জায়গায় আমরা বিডি লিখতে পারবো, তাহলে বিসির জায়গায় আমরা লিখে দিলাম বিডি, ঠিক আছে। তাহলে এই যে এসি, আর এসির মানটা হচ্ছে আমাদের দেখো এসি আর সিডি সমান, তাহলে এসির জায়গায় আমরা কী লিখে দেবো, সিডি লিখে দেবো, এসির জায়গায় আমরা সিডি লিখে দিলাম। দেখো সিডির মানটা আমরা কিন্তু বের করে নিলাম, তাহলে সিডির জায়গায় মানটা বসিয়ে দেবো। বিসির মান তো আমাদের জানি বিডি, আমাদের যদি বিডির মান বের করতে হবে, তাহলে বিসির জায়গায় আমরা বিডি লিখে দেবো, তাহলে বিসির জায়গায় লিখবো আমরা বিডি, আর সিডির মানটা আমরা বের করলাম, দেখো 10 মাইনাস বিডি, বিডি 10 মাইনাস বিডি, আর এদিকে সাইন 45 ডিগ্রির মানটা তোমরা √2 বসিয়ে দেবো। এখান থেকে বিডির মানটা বের করবো, এটা কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে। দেখো আমরা প্রমাণটা করি, এখানে যদি আমরা বর্গগুণ করি তাহলে এটা হবে √2 বিডি, এদিকে হবে 10 মাইনাস বিডি, ঠিক আছে। এবার আমি একটু এখানে দেখাই, এই জায়গায় দেখাচ্ছি। তাহলে এখানে আমি আরেকটা লাইন করি, এখানে আমরা √2 বিডি আর প্লাস বিডি, এদিকে আমাদের 10। ওকে, আমরা এবার এখানে বা আমরা বিডি কমন নিলে পরে, বিডি যদি কমন নিই তাহলে এদিকে 10, এদিকে √2 + 1 হবে, তা √2 + 1 আমরা নিচে নামাতে পারবো, √2 + 1। তাহলে বিডি সমান হর কোঅর্ডিনেশন করলে কত হবে, √2 - 1, আর নিচে এটা পাবা √2a² - b², হর কোঅর্ডিনেশন যেভাবে করে হয় আমাদের। তাহলে দেখো বিডির মানটা কত পেয়ে যাচ্ছে, 10 × √2 - 1,
কারণ এর মানে দেখো এটা 2 - 1 পেয়ে যাবা, 2 থেকে 1 বাদ, তাহলে এটা 1, 1 লিখলাম না, তাহলে উপরে অংশটি আমাদের থেকে গেল। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো আমি অঙ্কগুলো তোমাদের সব ভালো করে দিলাম। কোনো জায়গায় যদি কোনো সুবিধা হয়, ঠিক আছে, সমস্যা হলে পরে তোমরা কমেন্টে আমাকে জানাবা। তোমরা বড় প্রশ্নের ক্লাস চাইছিলে, আমি কিন্তু বড় প্রশ্নের ক্লাস আজকে দিলাম। এরপরে তোমাদের আরও বড় প্রশ্নের ক্লাস আসবে। আজকে তোমাদের দিলাম পেজ নাম্বারগুলো, পেজ নাম্বার 240, 241 আর 242। এই যে পাতার অঙ্কগুলো আছে, আমি 5 দাগ থেকে 13 দাগ অবধি তোমাদের অঙ্কগুলো করে দিলাম। বাকি যে দাগের অঙ্কগুলো করালাম না, সেগুলো কিন্তু তোমরা বেশিরভাগ বই থেকে তোমরা পেয়ে যাবা। যদি সেই অঙ্কগুলো কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবা। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।